এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, ওল্ড মঠ, বিবেকানন্দ বেদা বিদ্যালয়া। এ হলো দোতলায় শ্রী শ্রী মায়ের বাসগৃহ। এই হলো সিদ্ধেশ্বরী মন্দির, আর এই হলো স্মৃতি থেকে কুটিঘাট অটো করে কুটিঘাটে নেবে ঘাটের দিকে হেঁটে যেতে হবে, কুটিঘাট ফেরির দিকে যেতে হবে। বেলুর কুটিঘাট টাইম টেবিল। হলো কাউন্টার, আর ভাড়া হচ্ছে 6 টাকা ওপারে যেতে ভাড়া। বেলুর মঠ কুটিঘাট থেকে 3:40-এ ছাড়বে। এই হলো কুটিঘাট ফেরিঘাট। দেখুন এখানে বাথরুম ফেসিলিটি আছে। এই যে এখানে বসারও জায়গা রয়েছে। ওই যে ভেসেল আসছে, ওই ভেসেলে করে ওপারে যাবো বেলুর মঠে, বেলুর মঠের ঘাট। ওই বেলুর মঠ দেখা যাচ্ছে, আর এই হলো ভেসেল। এই ভেসেলে করে যাবো এখন। ছেড়ে দিল ভেসেল বেলুর ফেরিঘাটের উদ্দেশ্যে। নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাব পূর্ণ স্মৃতি সাক্ষীর এক প্রাচীন বাগান বাড়ি। বেলুর মঠের অনতি দূরেই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি। শ্রীরামকৃষ্ণ দেহ রক্ষার পর শ্রীমা সারদা দেবী ও স্বামীজি বহু বিখ্যাত ঘটনা সাক্ষী এই ভদ্রাসন। এই বাড়িতেই শ্রীমার পঞ্চতপা ব্রত, ভগ্নী নিবেদিতা ব্রহ্মচার্য দীক্ষা, স্বামীজির খণ্ডন এবং ভববন্ধন সঙ্গীতি রচনা। মাঝখানে সুরধুনী, দুই তীরে রামকৃষ্ণ সঙ্গে দুটি ইতিহাস। পূর্বকূলে কাশীপুর উদ্যানবাড়ি, পশ্চিম কূলে বেলুর মঠের অল্প দূরেই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাড়ি। এ বাড়ি শ্রীরামকৃষ্ণ জীবনের শেষ 248 দিনের আশ্রয়স্থল। আবার অন্যটি রামকৃষ্ণের কালে বেশ কিছু ঐতিহাসিক ঘটনা ধারক ও বাহক। আজও পুরনো মঠ নামে মহাতীর্থ গঙ্গার তীরস্থ নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়ি 3 শতক ধরে দাঁড়িয়ে আছে। জননী সারদা, ভগ্নী নিবেদিতা, স্বামী বিবেকানন্দর পুণ্যস্মৃতি আগলে এই বাড়িতেই বাস করতেন। শ্রীমা আনন্দ পেয়েছিলেন বলে স্বামীজি বেলুর শ্রী মায়ের নামে একটি স্থান করার সংকল্প করেছিলেন। এই বাগান বাড়িটি এককালে ছিল রামকৃষ্ণ সংঘের অস্থায়ী শিবির। স্বামীজি স্বপ্নের বেলুর মঠ নির্মাণকালে এই বাগান বাড়িটি রামকৃষ্ণ মঠ 10.5 মাসে 13ই ফেব্রুয়ারি 1898, 2রা জানুয়ারি 1899 এই সময়সীমার মধ্যেই নির্ধারিত হয়েছিল ভবিষ্যৎ বেলুর মঠের গতি প্রকৃতি। নীলাম্বর দোতলার বাগান বাড়িটি আদি মালিক ছিলেন একজন ইংরেজ। 19বিংশ শতকের 70 দশকের নীলাম্বর মুখোপাধ্যায় ওই বাড়ির মৌরসি পাট্টা লাভ করেন। নীলাম্বর মুখোপাধ্যায় ছিলেন সেই যুগের বিশিষ্ট আইনজীবী, থাকতেন কলকাতার বিডন স্ট্রিটে। 1867 সালে তিনি জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রধান বিচারপতি হন। পরে সেই
রাজস্ব সচিব, এমনকি প্রধানমন্ত্রী পদ লাভ করেন। কাশ্মীরে তার একটি রেশমের কারখানা ছিল। জম্মু কাশ্মীরে প্রায় 2 দশক কাটিয়ে তিনি ফিরে আসেন কলকাতায়। 1896 সালে কলকাতার পৌরসভার ভাইস চেয়ারম্যান নিযুক্ত হন। আমরা পৌঁছে গেলাম বেলুড় ফেরিঘাটে। টিকিট চেক হবে। কত সুন্দরভাবে এই বেলুড় মঠে যে ফেরি কত সুন্দরভাবে গড়ে তুলেছে। এখানে নৌসেনা বৈধানিক চৈত্যবাণী তুলে ধরেছে। তারপরে ভেসেল সার্ভিসের বিধিবদ্ধ সতর্কীকরণ সব তুলে ধরেছে এখানে। কত সুন্দর। তারপর এখানে শৌচালয় আছে। শৌচালয় হচ্ছে পেশাব 2 টাকা, ল্যাট্রিন 5 টাকা। এটা বেলুড় মঠে ফেরি সার্ভিস তুলে ধরছি। কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো বলে দিচ্ছি। দক্ষিণেশ্বর হচ্ছে 11 টাকা, বরানগর 6 টাকা, বাগবাজার 11 টাকা, হাওড়া 21 টাকা। এগুলো তুলে ধরলাম। আর এই হচ্ছে বেলুড় কুটিঘাটে ট্রান্সপোর্ট কর্পোরেশন। এইটা পুরো আপনাদের তুলে ধরে। এখানে কত সুন্দরভাবে রামকৃষ্ণদেব, বিবেকানন্দ আর সারদা মাকে তুলে ধরেছে। খুব সুন্দর ঘাট করেছে। দক্ষিণেশ্বর লাস্ট ফেরি 7:30, হাওড়া বাগবাজার শিপিং 7:40, আর হচ্ছে বরানগর কুটিঘাট 7:50। এ হলো টুরিস্ট রিসেপশন সেন্টার অ্যাট বেলুড় ঘাট। এখানে অনেক দেখুন সব বাচ্চাদের খেলনা নিয়ে বসে গেছে ঘাটের, বেলুড় ঘাটের পাশে। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, ওল্ড মঠ, বিবেকানন্দ বিদ্যালয়া ঢোকার জায়গা। এটা সিকিউরিটি রুম। চলুন নিয়ে যাই। গাছগাছালিতে ভর্তি। এটা রামকৃষ্ণ মঠ, ওল্ড মঠ। দেখুন কত গাছগাছালি, কত সুন্দরভাবে সাজানো গোছানো গড়ে উঠেছে। চলুন নিয়ে যাই আপনাদের। ঢুকে কত সুন্দর রামকৃষ্ণ ওল্ড মঠ। চলুন ওল্ড মঠে নিয়ে যাচ্ছি। কাজও চলছে, গাছগাছালি সাজানো। খুব সুন্দরভাবে গড়ে উঠেছে। এখানে বলছে জুতো এখানে খুলে আসুন। এই এক সময় এই বাড়ির মালিক ছিলেন নীলাম্বর মুখার্জি। 1889 খ্রিস্টাব্দে 13 ফেব্রুয়ারি থেকে 1899 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি রামকৃষ্ণ মঠ ছিল এই বাড়িতে। শ্রী শ্রী মা সারদা দেবী 1853 থেকে 1920 সাময়িক বসবাসের জন্য এই বাড়ি বিভিন্ন সময় ভাড়া দেওয়া হয়। তিনি এই বাড়ির দোতলার উত্তর পূর্ব দিকের ঘরটিতে থাকতেন। এটা বর্তমানে রামকৃষ্ণ মঠের অন্তর্গত। চলুন নিয়ে যাই। ধাপে ধাপে উঠতে হবে। এ হলো দোতলায় শ্রী শ্রী মায়ের বাসগৃহ। শ্রীমা এই বাড়ির ছাদে ধ্যান করতে করতে মায়ের নির্বিকল্প সমাধি হয়। তখন শ্রীমা, যোগিন মা এবং গোলাপ মা তিনজনেই ধ্যানস্থ। যোগিন মার ধ্যান আগে ভাঙে। তিনি দেখেন শ্রীমা নিস্তব্ধ সমাধিস্থ। বেশ কিছু সময়ের পর শ্রীমা অর্ধবাহ্য দশায় নেমে এসে বলতে লাগলেন, ও যোগেন,
আমার হাত কই, পা কই? দুই সঙ্গিনী মায়ের হাত পা টিপে দিতে বলেন, এই যে পা, হাত, এই হাত। 1893 এই বাগান বাড়িতে শ্রী মায়ের পঞ্চত্রপা ব্রত অনুষ্ঠিত হয়। ঠাকুরের দেহত্যাগের পর মায়ের মনে তখন তীব্র বৈরাগ্য। জুলাই আগস্ট মাসে শ্রী শ্রী মা সারদা দেবী এই ছাদের ওপর আকাশে মর্তান্ত 4টি আগুন জ্বালিয়ে সেই 5টি আগুনের মধ্যস্থলে আসন গ্রহণ করে উদয়স্ত তপস্যা করেছিলেন। যোগিন মায়ের এই 7 দিনের পঞ্চতপা অনুষ্ঠানে সহযোগী ছিলেন। তখন তার অন্তরঙ্গ সন্তান জানতে চেয়েছিলেন, আপনার অত শত তপস্যা করার দরকার কি? মা উত্তর দিলেন, বাবা, তোমাদের জন্য ছেলেরা কি অত করতে পারবে? তাই করতে হয়। এই বাড়িতেই স্বামীজির কলম থেকে জন্ম নিয়েছিল শ্রী রামকৃষ্ণের আধ্যাত্মিক ভজন খণ্ডন ভববন্ধন। ঠাকুরের জন্মতিথি দিনে বাগানবাড়িতে ভজনটি সর্বপ্রথম গাওয়া হয়। স্বামী শিবানন্দ জানিয়েছিলেন, স্বামীজি নিজে খণ্ডন ভববন্ধন এই শব্দ রচনা করলেন, তাতে সুর দিয়ে এবং সকলকে নিয়ে গাইতে শুরু করলেন। এই অদ্ভুত দৃশ্য, সেখানে স্বামীজি শ্রী রামকৃষ্ণের 2টি স্তব্ধ ওং হিং রিং এবং অচণ্ডলা প্রীত হতবয় রচনা করেন। বাগান বাড়িটি স্বামীজি বাস করেছেন 3 মাস 28 দিন। এই সময়সীমার মধ্যে স্বামীজি গ্রহণ করেছিলেন নতুন মানুষ ও সন্ন্যাসী গড়ে তোলার জন্য উপযুক্ত কর্মসূচি, লিখেছিলেন বেলুড় মঠের নিয়মাবলী। বাগান বাড়িতে বসবাসকারী নবীন প্রবীণ সকল মঠবাসীকে বেঁধে নিয়েছিলেন নিয়ম শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা। পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে মঠবাসীদের দৈনিক কর্মসূচি ছিল সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ, সকাল সন্ধ্যা 1 ঘন্টা করে জপ ধ্যান, তারপর স্তব পাঠ, নবীনদের জন্য ডেলসার্ট নামক শরীরচর্চা ও দুপুর বিশ্রামের পর পড়াশোনা। সন্ধ্যায় শ্রীরামকৃষ্ণের আরতি, ধ্যান, জপ শেষে প্রশ্ন উত্তরের ক্লাসে যোগদান। একতলার বৈঠকখানা ঘরে প্রশ্ন উত্তর আসর বসত। এই ঘরের ওপর এই ঘরটি ছিল লাইব্রেরি, সাধু ও ব্রহ্মচারীদের ক্লাসরুম, ভজন কীর্তন ইত্যাদি আসর বসত। নিচে পূর্ব দিকে বারান্দায় স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী শারদানন্দের জন্য নির্দিষ্ট ছিল ছোট একটি ঘর। স্বামী ব্রহ্মানন্দের ঘরটি ছিল মঠের অফিসে দোতলার, আর দক্ষিণ ঘরটি ছিল স্বামীজির জন্য নির্দিষ্ট। 1889 অক্টোবর স্বামী অমরনাথ ক্ষীণ ভবানী দর্শন সেরে বাগান বাড়িতে ফিরে আসেন। কারোর সঙ্গে কথাবার্তা বলেন না, সারাক্ষণ চুপ করে বসে থাকেন। শরৎচন্দ্র বাগান বাড়িতে এসে দোতলায় এসে ঘরে গিয়ে দেখেন স্বামীজি মুক্ত পদ্মা আসনে পূর্বস্ব হইয়া বসিয়া আছেন। সে গভীর ধ্যানে মগ্ন, মুখে হাসি নেই, প্রদীপ্ত নয়নে বহির্মুখী দৃষ্টি নেই, যেন ভিতরে কিছু দেখিতেছেন। শরৎচন্দ্রকে দেখে গম্ভীর কণ্ঠে বললেন, এসেছেন বাবা, বসো। স্বামীজির বাম চক্ষু রক্তবর্ণ। শিষ্যকে বললেন, অমরনাথ দর্শনের পর হতে আমার মাথায় 24 ঘন্টা যেন শিব বসে আছেন, কিছুতেই নামছে না। ঠাকুর ঘরে সন্ধ্যা আরতি শুরু করেন।
স্বামী প্রেমানন্দ শ্রীরামকৃষ্ণ আরতি করেছেন। সেই সময় ঘরের জানলা দিয়ে গঙ্গার দেখতে দেখতে স্বামীজি প্রফুল্ল কণ্ঠে বলছেন, এই জায়গা ছেড়ে তুই কিনা কলকাতায় যেতে চাস? এখানে কেমন পবিত্র ভাব, কেমন গঙ্গার হাওয়া, কেমন সব সাধু সমাগম, এই স্থান কি কোথাও খুঁজে পাবি? 1888 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের গৃহী শিষ্য বলরাম বসু গৃহিণী কৃষ্ণ ভবানী দেবী তার শাশুড়ি মাতঙ্গিনী দেবী কামারপুকুরে গিয়ে মায়ের দুরবস্থা চাক্ষুষ করেন এবং কলকাতায় ফিরে ভক্তমহলে সমস্ত ঘটনা প্রকাশ করেন। তারপর থেকে ভক্তের উদ্যোগী হয়ে সেই শ্রীমাকে মাঝে মাঝে কলকাতা এনে রাখতেন। তখন বাগবাজারে মায়ের নিজের বাড়ি গড়ে ওঠেনি। হাওড়া কলকাতার বিভিন্ন স্থানে বাড়ি ভাড়া করে তার থাকার ব্যবস্থা করা হতো। 1888 খ্রিস্টাব্দে নীলম্বর মুখোপাধ্যায়ের একাংশ শ্রীমায়ের ব্যবহারের জন্য ভাড়া নেওয়া হয়। সম্ভবত মে মাসের মাঝখানে শ্রীমার বাগানবাড়ি প্রথম পদার্পণ ছিলেন। প্রায় 6 মাস থাকতেন দোতলার উত্তর পূর্ব দিকের ঘরটি। তার সঙ্গে থাকতেন 2 সঙ্গিনী হচ্ছে যোগিনমা ও গোলাম্মা। এই বাড়িতে শ্রীমা থাকতেন সব মিলিয়ে প্রায় 1.5 বছর। এই সময় তার থাকার খাওয়ার খরচ বহন করতেন গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তীকালে শ্রীমা ভক্তদের বাড়িটি সম্পর্কে বলেছিলেন, আহা বেলুর কেমন ছিলাম, কি শান্ত জায়গা, ধ্যান লেগেই থাকতো, তাই এখানে একটি স্থান করতে নরেন ইচ্ছা করেছিল। শ্রীমা জানিয়েছেন যে এই বাগানবাড়িতে থাকার সময় তিনি নানা রকম দিব্য দর্শন পেতেন। বাগানবাড়ি স্নানের ঘাটে বসেই তিনি দেখেছেন রামকৃষ্ণ মিশনের ভবিষ্যৎ। সেই দিনটা ছিল দোল পূর্ণিমার দিন। বন্ধু হচ্ছে ওল্ড রামকৃষ্ণ বা নীলম্বর মুখার্জির যে বাগান বাড়ি, আগে মা সারদার যে ঘরে থাকতো, এবং বিবেকানন্দ বেদান্ত যে বিদ্যালয়, সেগুলো আপনাদের দর্শন করালাম। পুরনো যতটুকু পেরেছি তা একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রামকৃষ্ণদেব, জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ বলে আমি গন্তব্যস্থলে রওনা দিচ্ছি।